আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 55, 56 এবং 57তম পর্ব। লিখেছেন ইলমা বেহেরোস। অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে ঝপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎও চলে গেল। পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল, পূর্ণা শুয়ে আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারকেন নিল। এরপর বলল, আপা সন্ধ্যার নামাজ পড়েনি। পদ্মজা বলল, তুই পড়, আমি দেখতেছি। পদ্মজা পূর্ণার শিহরে বসে কাশি দিল। পূর্ণার মনোযোগ পেতে। পূর্ণার সাড়া পাওয়া যায়নি, বেঘরে ঘুমাচ্ছে। সেদিনের ঘটনার 6 দিন কেটে গেছে। পূর্ণার স্বাভাবিক হতে 2 দিন লেগেছিল। 2 দিন ঘর থেকে বেরো হয়নি, কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকেছে, খুব জ্বালাতন করে। আপা আপা করে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে, কষ্ট হয়। পদ্মজার বুক ভারী হয়ে আসে। পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করল, প্রান্ত কোথায়? প্রেমা বলল, লাহারি ঘরে। পদ্মজা বলল, কি করে ওখানে? প্রেমা বলল, কি হাবিজাবি বানাই, বিজ্ঞানী হয়ে যাবে দেখো। পদ্মজা বলল, মজা করে বলছিস কেন? হেবিজিবি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না, ওকে ওর মতো সময় কাটাতে দিস। প্রেমা বলল, কে যায় ওরে বিরক্ত করতে, আমি আমার পড়া নিয়েই আছি। শেষ কথা করে প্রেমা পড়ায় মনোযোগ দিল। পদ্মজা মুচকি হাসলো। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা লাজুক না শুধু, ভীষণ বুদ্ধিমতীও বটে, চালচলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন। পদ্মজা রাগী স্বরে বলার চেষ্টা করলেন, রাতের বেলা কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন, বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হলো। পদ্মজা বলল, সারাদিন কাজ করেন, এখনো করবেন? বিকেলে এত সব রান্নাও করলেন। যতদিন গ্রামে আছি আমি এই সেলাই টেলাই যেন আর না দেখি। বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তীর কোনো কথা শোনেননি। আলমারির ভেতর কাঁথা সুই সুতা রেখে বলল, যতদিন আসি আমি এগুলো বের করতে যেন না দেখি, বুঝছেন? আমির বলল, আমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সাথে বাসন্তীও। আমিরের আগমন ঘটে তখনই। পরনে বেশ দামি জ্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল, সব ঠিক হয়েছে? আর একদিন পরেই কিন্তু। আমির বলল, কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খেতে দাও। বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন, বলল, দিতেছি বাবা। পদ্মজা বলল, আমি যাচ্ছি তো। বাসন্তী বলল, তুমি জামাইকে নিয়ে কলপারে যাও, দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে। সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপের সুরে বলল, এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন? আমির তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধী স্বরে বলল, দুঃখিত আমি। পদ্মজা বলল, আসুন, কলপারে আসুন। কুয়াশায় চারিদিক ঝাপসা হয়ে আছে। কুয়াশার স্তর এতই ঘন যে 5-6 ফুট দূরে কি আছে দেখা যাচ্ছে না। পদ্মজা কল চাপছে। আমির জুতো থেকে কাদা ধুয়ে ফেলছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণা কি ঘুমিয়ে গেছে? পদ্মজা বলল, হ্যাঁ। আমির বলল, ঘুমাবেই তো। প্রতিদিন সন্ধ্যার আজান পড়তেই ঘুমিয়ে পড়ে, আর ফজরের আজানের আগ থেকে উঠে পক পক শুরু করে, ঘুমাতে পারি না। পদ্মজা শব্দ করে হাসলো, বলল, ঠিকই তো করে। ফজরে কিসের ঘুম? আমির বলল, বোনের পক্ষই তো নিবে। ক্ষণকাল পিনপতন নীরবতা। আমিরের জুতা ধোয়া শেষ। পদ্মজা শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন? ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল। গভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি না? পদ্মজা বলল, তবুও। আমির বলল, না বলিনি, আর বলবও না। আমির পায়ে গটগট শব্দ তুলে চলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। সে রাতের পর ওই বাড়িতে তারা 3 দিন ছিল। তারপরই আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আতঙ্কে থাকে। এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আমির রাতে ঘুমায় না, ছটফট করে। এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল। পদ্মজা খেয়াল করেছে আমির রাতে কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এভাবে লাশ অদৃশ্য হয়ে গেল। পরপর 3 দিন কেটে যায়, তবুও কেউ কিছু বলেনি। কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর। পূর্ণা ওখানে থাকা বিপজ্জনক। সে বিপদকে ভয় পায় না, কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না। আবার পূর্ণা একাই বাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে 3 জন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে, তাকে যেতেই হবে। হালুয়াদার বাড়ির প্রতিটি কোণার রহস্য সে নিজের নখদর্পণে আনবেই, এটা তার শপথ। অনেক রাত হয়েছে। রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণার ঘুমাতে পারে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলল, এই মেয়েকে বিশ্ব জয় করে ফেলবে পড়ে, এত তো আপাও পড়েনি। কিরমির করে পূর্ণা বলল, বাতিটা নিভিয়ে ঘুমা এখন, অনেক পড়ছস। প্রেমা গুরুজনদের মতো করে বলল, বাতিটা না, বাতিটা হবে। পূর্ণা বলল, থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দিব, আমাকে কিছু শেখাতে আসলে। প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়েই বই বন্ধ করে ঝি মেরে বসে থাকে।
পূর্ণা সন্তুষ্ট হয়ে বলল, এইবার হারিকেনের আগুনটা নিভা, এরপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নিভাতে হবে না, ভয় করে, তুই শুয়ে পড়। পূর্ণা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে, লেপের ভিতরে ঢোকে। তার ঠান্ডা পাজুরা পূর্ণার পায়ে লাগতেই পূর্ণা হৈ হৈ করে ওঠে, ও মাগো কি ঠান্ডা, দূরে যা। প্রেমার আগে চোখে তাকালো। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হয়েছে, এমনি তাকাস কেন, খেয়ে ফেলবি? পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার। পূর্ণার কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে। সকালে উঠে নামাজ পড়তেও তো হবে, বই পড়তেও তো হবে, এটা ভেবে প্রেমা বাস ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমালো নাকি। যখন বুঝলো ঘুমিয়ে গেছে, তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে, এরপর জড়িয়ে ধরল, যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব বেশি, শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি। প্রেমার ঘুম খুব পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায়। ঠোঁটে ফুটে ওঠে মুচকি হাসি। প্রায় এরকম হয়, সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুল বিলি কেটে দেয়, হাত পায়ের নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ আছে, তেমনি এই দুই বোনের ভালোবাসাটা অন্যরকম। লোকে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, দুইজনে টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধ চলে। পূর্ণার কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে আবার শুয়ে পড়ে। নিভু নিভু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে। মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা 2 দিন ঘর থেকে বের হয়নি, তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয়। পদ্মজা সারাক্ষণ থাকতো, তাই ঢোকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়। পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে। পূর্ণা ফিরে তাকায়, মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায়। পূর্ণা প্রশ্ন করলো, কিছু বলবেন? মৃদুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইড়া গেছিলা। পূর্ণা বলল, হ্যাঁ ভালো আছি। মৃদুল বলল, তোমার কি ধপস ধপস কইরা পড়া যাওয়ার ব্যারাম আছে? পূর্ণা কিছু বলল না। পদ্মজা নিষেধ করেছে সেদিন রাতের ব্যাপারটা কাউকে কিছু না বলতে। মৃদুল দেখলো পূর্ণার কপাল কুঁচকে কাঁধে হাত বুলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইলো, বেদনা করে? দায়ের উপর পড়ছো, কতটা কাটছে কে জানে, তার উপরে শীতের দিন, এই ঘা সহজে ভালো হবে না। এখানে তো বাতাস বইছে, ঘরে যাও, ঘা বাড়াইও না। পূর্ণা বলল, না এখানেই থাকবো। মৃদুল আর জেদ ধরেনি। পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল। পরের দিন একটু পরপর পূর্ণার খোঁজ নিয়েছে। পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধু ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলা, দুষ্টামি, হাসি সব ভালো লাগে। মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী পূর্ণা টের পায়। এই বাড়িতে আসার পরের দিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে, আবার অগোচরে বলে যায় তার সাথে পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে। পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সন্ধ্যায়, তাই আর যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতেই দিল না। পূর্ণার মন কেমন কেমন করছে, খুব মনে পড়ছে মৃদুলকে। হ্যারিকেনের আলো নিভে যায়, তখনই জানালায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়, কে যেন তার নাম ধরে ডাকছে, ভূত এলো নাকি। পূর্ণা বিছানা থেকে ধরফরিয়ে নামে, আবারও সেই ডাক ভেসে আসে। কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভ্রু কঞ্চন করে টিনের দেওয়ালে কান পাতে, আবারও ভেসে আসে চেনা স্বর, এই পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে ওঠে। পূর্ণার বুক ধক করে উঠল। সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছেয়ে যায়। সে ফিসফিসিয়ে বলল, পাশের ঘরে আপা, ভাইয়া, আপনি খাটে যান, আমি আসছি। মৃদুল আচ্ছা বলে চলে যায়। পূর্ণা তড়িহুড়ি করে সোয়েটার পরে, শাল দিয়ে মাথা ঢাকলো। তারপর হ্যারিকেন নতুন আগুন জ্বালিয়ে হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুজনের, তবুও পূর্ণা কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে। কল্পার অব্দে গিয়ে আবার ছুটে আসে ঘরে। আয়না কাজল বের করে, চোখে কাজল দেয়, তারপর বেরিয়ে যায়। ব্যস্ত পায়ে ঘাটে আসে। চারিদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে। একটু দূরে মৃদুল দাঁড়িয়ে আছে। পূর্ণার হাঁটার গতি কমে যায়। সে অকারণে লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে। তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। শীতল বাতাসে শীত যেন আরো বেশি জেঁকে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে হ্যারিকেনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন রেগেছেন? মৃদুল বলল, কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে। অন্যবেলা তো এমন হয় না, এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা? পূর্ণা বলল, ক্ষতস্থান পেয়ে গেছে, তাই একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন? মৃদুল বলল, ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনায়। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়, চোখাচোখি হয়। হ্যারিকেনের আলোয় পূর্ণার কাজল কালো দুটি চোখ তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন?
মৃদুল বলল জানি না। পূর্ণা বলল এত রাতে আসা ঠিক হয়নি। মৃদুল বলল এত রাইতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা? পূর্ণা বলল জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না, দুজনের কেউই জানে না তারা কেন দেখা করছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণাও জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল। শুধু এতটুকুই জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে, খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রু দুটি বেঁকে গেল, কাঁধে এক হাত রাখে। মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল আবার বেদনা করে দেখি কেমনে কি হয়েছে। মৃদুল 2 পা এগিয়ে আসে, পূর্ণা পিছনে যায়, লাজুক ভঙ্গিতে বলল অবিবাহিত মেয়ের কাঁধ দেখতে চাওয়া অন্যায়। মৃদুল বলল সে তো দেখা করা অন্যায়, সব অন্যায়কে মানা চাই। পূর্ণা বলল অনেকেই তো মানে। মৃদুল বলল আমি পারি না। পূর্ণা বলে উঠল আপনি অন্যরকম। মৃদুল বলল ব্যথা কমেছে? পূর্ণা বলল হুট করে ব্যথা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমেও যায়। মৃদুল বলল পাকলে এরকম হয়? পূর্ণা বলল হ্যাঁ। মৃদুল আবার বলে উঠল ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল কার ভয়? আপনার। মৃদুল বলল আমার আর সমাজ দুইটাই। পূর্ণা বলল আপনাকে ভয় পেলে আসতাম না, আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। যে পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাতাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো, বলল তাহলে কেন এসেছেন? মৃদুল বলল মনে হয়েছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আইসা পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছে, তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় স্বরে বলল পীড়িতের মায়া বড় চালা। কপাল কুঁচকে পূর্ণা প্রশ্ন করল কার পীড়িতের দহনে জ্বলছেন? মৃদুল বলল তোমারে কইতে হবে? পূর্ণা বলল না। মৃদুল বলল ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হারকিন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল আমি কাজল দিয়েছি। পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখল। হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেলতেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ঠোঁটে হাসি রেখে বলল সাবধানে বাড়ি যাবেন। সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পন্ন হয়। বিকেলে মোড়ল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়া মসজিদের সামনে এসে দাঁড়ায়। সাথে বৃদ্ধা মঞ্জুরা ও হিমেল রয়েছে। মসজিদের কবরস্থানের পাশাপাশি শুয়ে আছেন মোর্শেদ, হেমলতা ও পারিজা। কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে 2 চোখ ভরে 3টি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে, তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয়। কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর বিষের মতো। এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা। পূর্ণা সিসকান্দুনি, সে চোখের জলে স্নান করছে। পদ্মজা ছলো ছলো চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে। মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাববোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয়। কত ভালোবাসতেন তিনি। মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল। আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে। জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে। কত ব্যাকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে। যখন ভালোবাসা পেল, বেশি দিন পৃথিবীতে রইল না। মামরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে। তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা। পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু এই সুখও বেশি দিন টিকেনি। খুব কম আয়ুকাল নিয়ে জন্ম নিয়েছিল পারিজা। পদ্মজাকে আধারের গহীনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় শোকতারারা। পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের মধ্যে চেপে রাখতে পারেনি। চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কেঁদো না মা, একদিন দেখা হইব হাসরের ময়দানে। সময় তার নিজের গতিতে চলে, কারোর জন্য থেমে থাকে না। কেটে যায় আরো 3টি দিন। এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছিল একবার। গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে। এতেই কান ঘোষা শুরু হয়েছে। এদিকে আমিরের ভীষণ জ্বর, শুকিয়ে গেছে অনেক। ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ। খাওয়া দাওয়া কমে গেছে, সবসময় চিন্তায় থাকে। বাড়িতে বেশিক্ষণ থাকে না, এদিকে ঘুরে বেড়ায়। এখন শুয়ে আছে বারান্দার ঘরে। পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে। আমিরের চোখ দুটি বন্ধ। পদ্মজা আদুরে গলায় ডাকলো, শুনছেন? আমির চোখ বন্ধ রেখেই বলল হ্যাঁ। পদ্মজা বলল কি এত ভাবেন? আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল, রাতে না ঘুমানোর ফল। সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করলো, কি ভাববো? পদ্মজা বলল জানি না, কিছু তো ভাবেনি। চোখ দুটি তার প্রমাণ। আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত? আমির বড় বড় করে নিঃশ্বাস ছাড়লো, বলল তেমন কিছু না। পদ্মজা বলল যেমন কিছুই হোক বলুন না আমাকে। আমির বলল আমাদের ঢাকা ফেরা উচিত। পদ্মজা বলল হঠাৎ করে এই কথা বলছেন?
আমির বলল, জানি না কিছু, আমার প্রায় রাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে, তোমাকে হারাতে পারবো না আমি। পদ্মজা বলল, আমার কিছু হবে না, আমি কারো কোনো ক্ষতি করিনি যে। পদ্মজা থেমে গেল, সে তো একজনকে খুন করেছে। পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে। আমির পদ্মজার দিকে চেয়ে বলল, তুমি কি করে কাউকে খুন করতে পারলে, আমি ভাবতেই পারি না। এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে, আমার খুব চিন্তা হয়, ঘুম হয় না, রাত জেগেই পাহারা দেই, কেউ যেন আমার পদ্মাবতীকে ছুতে না পারে। পদ্মজার দুই চোখ জলে ভরে ওঠে, বলল, প্রথম তো বিশ্বাসই করেননি, এটাই ভালো ছিল, এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থ হয়ে পড়েছেন। আমির বলল, আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ, তাই ঘুম থেকে উঠে আবল তাবল বলছো, তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে অবিশ্বাস করি কি করে। পদ্মজা বলল, এত ভালোবাসতে নেই, আমার কপালে সয় না। আমির বলল, ভালোবাসতে না করছো? পদ্মজা বলল, মোটেও না, মাত্রা কমাতে বলছি। পাশেই অজয়বাবুর আমবাগান, শাঁসা করে শীতল হাওয়া বইছে, পাখির ডাকও শোনা যাচ্ছে। পূর্ণা মৃদুলের যে 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছে, তার মস্তক নত, ওড়না বেসামাল হয়ে উঠছে। মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল। আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা, দাঁত দিয়ে নখ কাটছে। মৃদুল নীরবতা ভেঙে বলল, আমি আগামীকাল বাড়িতে যাইতেছি। পূর্ণা চকিতে তাকালো, রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কেন? মৃদুল মুস্কি হেসে বলল, নিজের বাড়িতে কেন যায় মানুষ, এখানে তো বেড়াইতে আইছিলাম। পূর্ণা বলল, ও। পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে, কান্না পাচ্ছে তার। মৃদুল একধানে পূর্ণার দিকে চেয়ে থাকলো, তারপর বলল, অন্যদিকে চাইয়া রইছো কেন, এই দিকে যাও। পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে তার চোখ দুটো জলে টলমল করছে। পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয়। সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইলেও, চলে যাব শুনি কষ্ট হইতাছে। পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল, অভিমানী স্বরে বলল, মোটেও না, চলে যান। মৃদুল বলল, 2 দিন পরেই আসতেছি। পূর্ণার চোখে মুখে হাসির ছটা খুলে যায়। সে ঘাড় ঘুরিয়ে 2 কদম এগিয়ে এসে বলল, সত্যি? মৃদুল বলল, সত্যি, এবার হাত ধরি। মৃদুলের বেশরম আবদারে পূর্ণা লজ্জা পেল। সে 2 কদম পিছিয়ে যায়, 2 হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, বাড়ি থেকে আসার পর। পূর্ণা দৌড়ে পালায়। মৃদুল পিছনে ডাকে, এই কই যাও? চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায়, তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। সে মিষ্টি করে হেসে জবাব দিল, বাড়ি যাই, আপনি সাবধানে যাবেন, জলদি ফিরবেন। মৃদুল তার গোলাপে ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো, কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে। হাওয়ার তালে মেটো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে। চুলার ওড়না দুটোই হাওয়ার সন্ধে সুর তুলে যেন উঠছে। সকাল সকাল মগা এসে খবর দিল, রানী মদনের মাথায় আঘাত করেছে। মদন এখন হাসপাতালে ভর্তি। খলিল হাওলাদার রানীকে মেরে আত্মরা করে একটা ঘরে বন্দি করে রেখেছে। এ কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে। খলিল হাওলাদার এত জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটার নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে। পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে, নয়তো সে একাই চলে যাবে। এক প্রকার জোর করে আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে। হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন, সবসময় এমন থাকে, এ আর নতুন কি। অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে, একতি মিনতি করে বলে, বাপ, আমার মাইয়ারে আমার কাছে আইনা দাও, নাইলে ওর কাছে আমারে লইয়া যাও, তোমার 2টা পায়ে ধরি। আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয়, আমি দেখছি সব ঠিক হয়ে যাবে। আমির খলিলের ঘরের দিকে যায়। ফরিনা এসে বিস্তারিত বলল, রাতের বেলা মদনের চিল্লানি শুনি, দৌড়ে সবাই আইয়া দেখি মদন পইরা আছেন, মাথা দিয়া রক্ত বাহির হইতাছে, আর রানীর হাতে এত বড় একটা ইট। সেরিডারে দেখা মনে হইতাছিল সেরিডার উপর জিনের আসর করছে, আরেকটু হইলেই এতিম সেরাডা মইরা যাইতো। বাবুর বাবা রিদওয়ান মেইলা তাড়াতাড়ি কইরা হাসপাতালে লইয়া গেছে, আর এই হান্দে তোমার চাচা শ্বশুরে রানীরে মাইরা ভর্তা কইরা লাইছে। নাক মুখ দিয়ে রক্ত ছুটছে, তবুও থামে নাই। আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাইতে, কিন্তু পারি নাই। আলোটা কি যে কান্দা কাঁদছে, এখন ঘুমাইতাছে। আমির চাবি নিয়ে আসে। আমিনার সাথে যেতে চাইলে আমির বলল, আমি আর পদ্মু যাচ্ছি, রানীকে নিচে নিয়ে আসি। পদ্মু আসো। পদ্মুজা ছুটে যায় আমিরের পিছু পিছু। ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায়। রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে। রানী কাঁদছিল। দরজা খোলার শব্দ শুনে থেমে যায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে, চোখে মুখে রক্ত শুকিয়ে গেছে। আমির পদ্মজাকে দেখে রানীর দৃষ্টি সরিয়ে নেয়। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না। সে নিজের জীবন নিয়ে সুখী না। পৃথিবীর সব কষ্টে যেন তার বুকে, এসব মারধর আর গায়ে লাগে না। বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো, এটাই তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না। সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি। এতটা উদার সে নয়। সে মানে সে ভালো না। বাপের জোরাজুরিতে নাতনিও দিল। তারপর থেকে মদন পেয়ে বসে, কারণে অকারণে তাকে ছুতে চায়। মদনের এক একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তা কেউ জানবে না।
গতকাল রাতে মদন জোর জবরদস্তি করেছিল, তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। খালি ড্রামের নিচে থেকে ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে। এতে সে এখন মোটেও অনুতপ্ত না। পদ্মজা রানীর মনের অবস্থায় একটু হলেও বুঝতে পেরেছে। মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি, গোল্লাসুদ, কানামাসি কত কি খেলে, তবুও সুখী হতে পারে না। পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসলো, বলল, খুব মেরেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল, তুমি জানি না কি করবা, মলম লাগাইয়া দেউন ছাড়ার কি করণের আছে। আমির কিছু বলতে উদ্যত হলো, পদ্মজা আটকে দেয়। সে চমৎকার করে হেসে রানীকে বলল, মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জোটে আপা। রানীর দৃষ্টি শীতল হয়ে আসে। এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না। পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে। রানী বলল, আমি ভালো নাই পদ্মজা, আমি একটু আরাম চাই, সুখ চাই, আমার কষ্টের বোঝা টানতে পারতাছি না। রানীর কথার ধরন এলোমেলো। সে অন্য এক জগতে আছে, বন্দি পাখির মতো ছটপট করছে, মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে। পদ্মজার খুব মায়া হয়, ভীষণ অসহায় লাগে। ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবে জীবন এলোমেলো করে দেয়। এত যাতনা কেন প্রেমে, যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে। প্রতিনিয়ত কুকরে কুকরে খায়। রানীর ভেতরটা যে একেবারে শূন্য। সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতার। আচ্ছা, যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো, তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত? আমির পদ্মজা ধরে ধরে রানীকে নিচতলায় নিয়ে আসে। সবাই কত কি প্রশ্ন করে, রানী নিশ্চুপ, কারো কোনো কথার উত্তর দেয়নি। সবাই যত্নআত্তি করে। আমিনা খাইতে দেন। পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে। আমিনা সারাদিন চেষ্টা করেছেন রানী যাতে কথা বলে, কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার। অন্যদিকে মদন ভালো আছে। কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে, সেলাই লেগেছে। গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছে, এরপর সেখানে থেকে শহরে। এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। রানীকে সবাই অনেক খারাপ কথা বলেছে, অভিশাপ দিচ্ছে। রানী চুপ করে শুনেছে। বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোড়ল বাড়িতে ফেরার কথা বলেনি। দিন শেষে রাত আসে। সুন্দর পৃথিবীকে জাপটে ধরে ঘোর অন্ধকার। সেই অন্ধকারে হারিয়ে যায় রানী। সকালে চিঠি পাওয়া যায়, তাতে লেখা, আমার আলোরে দেখা রাইখো তোমরা। ঘন কুয়াশা বেয়ে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে। পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে 2 তলার বারান্দায় দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে। বাড়ির সব পুরুষরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে, এখনো ফিরেনি। যে নিজের ইচ্ছায় হারিয়ে যায়, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায়। আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে, মায়ের আদরের জন্য ছটপট করেছে। আলোর অস্থিরতা দেখে পদ্মজার 2 ঠোঁট কাঁপছে। জান প্রাণ দিয়ে চেষ্টা করছে মায়ের মতো আদর করার, কিন্তু সে তো আর আলোর মা না। আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই। রানী মা হয়ে কি করে পারলো আলোকে ছেড়ে যেতে? পৃথিবীর সব মা একরকম হয় না। সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না, দুঃখ আপন করে নিতে জানে না। পদ্মজা আলোর কপালে চুমু দিল। মেয়েটার চুপ করে আছে। চারিদিকে কুয়াশা, ধোয়া ধোয়া। দিন ডুবু ডুবু, স্তব্ধ হয়ে আছে সময়। একতলা থেকে আমিনা বিলাপ শোনা যাচ্ছে, তিনি এত কাঁদতে পারেন। পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘরে যেতে। পরেই সামনে পড়ল ফরিনা। পদ্মজা হাসার চেষ্টা করে বলল, আম্মা আপনি? ফরিনা বলল, আলো ঘুমাইছে? পদ্মজা বলল, না, জেগে আছে। পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল। ফরিনা বলল, রানীকে কি পাউন যাইবো? পদ্মজা বলল, জানি না আম্মা। ফরিনা বলল, আলমগীর রুম পারে লইয়া কই গেছে জানো তুমি? ওরা ভালো আছে তো? পদ্মজা বলল, আপনাকে সেদিনে না বলেছে আম্মা, আমি জানি না। ফরিনার প্রশ্ন করলেন না, তিনি নারিকেল গাছের দিকে চোখ দৃষ্টি নিবন্ধন করলেন। পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে। ফরিনা আগের মতো ছটফটে নেই, নিশ্চুপ হয়ে গেছেন। আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুষে রাখতেন, কিন্তু এমন কোনো শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন, বেঁচে আছেন। আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে। জীবনের আশার আলো ডুবে গেছে। কথাগুলো ভেবে পদ্মজা চমকে ওঠে। সে তো আনমনে নিজের অজান্তে এসব ভেবেছে, কিন্তু সত্যি কি এমন কিছু হয়েছে? পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করল, আম্মা আপনি আমাকে কিছু বলতে চান? ফরিনা তাকান। পদ্মজা তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনার দিকে। ফরিনা ঝরঝর করে কেঁদে ফেললেন। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেওয়াল ভেঙে ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল। পদ্মজা খুব অবাক হয়। ফরিনা আঁচলে মুখ চেপে ধরেন। পদ্মজা উৎকণ্ঠা, আম্মা আম্মা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না আমাকে, কি বলতে চান আমাকে? আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায়। সে জোরে জোরে কাঁদতে থাকে। পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে। বারান্দায় পায়চারি করে আদুরে কণ্ঠে বলল, মা কেঁদো না, মা কেঁদো না, কিছু হয়নি, মামি তো আছে। আলো জান ছেড়ে কাঁদছে, কান্না থামছে না। বেশ অনেকক্ষণ পর আলোর কান্না থামায়। সাথে সাথে পদ্মজা ফরিনার দিকে এগিয়ে আসলো, প্রশ্ন করলো, বলুন আম্মা কি বলতে চান আমাকে? ফরিনা বলল, কিচ্ছু না বলেই তড়িহড়ি করে দোতলা থেকে নেমে যান তিনি। পদ্মজা আশাহত হয়ে অনেকবার ডাকে, তিনি শোনেননি। পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায়, দেখতে পান মজিদ হাওলাদারকে। তিনি অলকঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পায়ে ব্যথা পেয়েছে নাকি? পদ্মজা নিচতলায় যাওয়ার জন্য উদ্যত হলো। তখনই মাথায় আসে
কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেল আর উত্তর না দিয়েই চলে গেল? পদ্মজা মিলিয়ে ফেলে উত্তর, এমনটাই হয়েছে। ঘরের গোপন খবরই দিতে চেয়েছিলেন ফরিনা, কিন্তু ঘরের মানুষ দেখে আর তা দিতে পারলেন না। আচ্ছা, তিনি এমন হাউমাউ করে কেন কাঁদলেন? পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়, আলোর পিঠে হাত বোলাতে বোলাতে ভাবে পিছনের সব অদ্ভুত ঘটনা। রুম্পা পাগলের অভিনয় করত, তাকে ঘরবন্দি করে রাখা হয়েছিল, অথচ বাড়ির কেউ এতে ভ্রুক্ষেপ করতো না। রুম্পা দিনের পর দিন না খেয়েছিল। পদ্মজা যতটুকু বুঝেছে, ফরিনা রুম্পাকে ভালোবাসতেন, তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না? রুম্পার ঘরে লতিফা চোখ রাখে। রুম্পা লতিফাকে দেখে ভয় পেয়েছিল। যেদিন সে জানতে পারে রুম্পা পাগল না, সেদিন রাতেই বুলবুল নামের কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল। এত সব কার নির্দেশে হচ্ছে? কে এই বাড়ির আদেশদাতা? আর আলমগিরি কি করে জানলো রুম্পা খুন হতে চলেছে? তারপর একটা খুন হলো, অথচ ভোর হওয়ার আগেই সে লাশটাও উধাও হয়ে গেল, কেউ খুনের খোঁজ করলো না। তারপর রুম্পা আর আলমগীরের কথা রানী আর ফরিনা ছাড়া কেউ জিজ্ঞাসা করলো না। এই বাড়ির মানুষ যেন জীবিত থেকেও মৃত, কি চলছে আড়ালে? তারপর আলমগীর তাকে একটা চাবি দিল। চাবিটা কিসের? রুম্পা বলেছিল উত্তরের জঙ্গলে ধরক্ত। এই কথাটার মানেই বা কি? পদ্মজা দ্রুত দুই চোখ বন্ধ করে ফেলল। তার মাথা ব্যথা করছে, কপালের রক দপদপ করছে। রানীর খোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায়। সে গাঢ় রহস্যের টানে উন্মাদ হয়ে ওঠে। বাড়িতে খলিল, রিদওয়ান নেই। এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে। পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল। সন্ধ্যার আজান পড়েছে। পদ্মজা নিচতলায় এসে আলোকে লতিফার কাছে দিয়ে নিচের ঘরে যায়, নামাজ আদায় করে নেয়। তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মজিদ পায়ে ব্যথা পেয়েছেন, তিনি ঘরে শুয়ে আছেন। ফরিনাও ঘরে। বাড়ির বাকি পুরুষরা তখনও ফিরেনি। আমিনা সদর দরজায় বসে আছেন, চুলে এলোমেলো, কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে। রানীর অপেক্ষায় প্রহর গুনছেন। মানুষটার অনেক দ্রষ্টুটি আছে ঠিক, তবে মেয়ের জন্য পাগল। বাড়িতে আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে। আলো একা ঘরে কিভাবে থাকবে? তাই পদ্মজা রিনুকে আলোর সাথে থাকতে বলেছে। লতিফা রান্নাঘরে রান্না করছে। সবাই যে যার কাজে ব্যস্ত। মানবতা বোধ থেকেও অন্তত রানীর নিখোঁজ হওয়ার শোকে কাতর হওয়া উচিত, কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না। তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিক থেকে। পদ্মজা শক্ত করে খোপা বাঁধে, শাড়ির আঁচল কোমরে গুজে গায়ে জড়িয়ে নেয় শাল, হাতে নেয় টর্চ আর ছুরি। তারপর অন্দরমহলের দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে। এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে, হাঁপাতে থাকে। চোখের সামনে ঘন জঙ্গল, পিছনে কয়েক হাত দূরে অন্দরমহল। হারহিম করা ঠান্ডা। পদ্মজার ঠোঁট কাঁপতে থাকে। এই জায়গায় সে অনেকবার এসেছে, কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে। কেউ না কেউ বা কোনো না কোনো ঘটনা তাকে আটকে দিয়েছেই। আজকে কিছুতেই সে পিছিয়ে যাবে না। তার স্নায়ু উত্তেজিত হয়ে আসে। জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয়, গায়ের লোম দাঁড়িয়ে পড়ে। আবার কয়েক পা এগোতেই গাহিম করা অদ্ভুত সরসর শব্দ ভেসে আসে। পদ্মজার একটু একটু ভয় করছে। গাঢ় অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা। শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলেছে, আর পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে। ভয়ভীতি নিয়ে সে এগোতে থাকে। চারিদিকে ঘাস, সরু একটা পথে ঘাস নেই, মানে এই পথ দিয়ে মানুষ হাঁটা চলা করে। পদ্মজা সেই পথ ধরেই এগোতে থাকে। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে। বড় বড় গাছ দেখে মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে। পদ্মজা মনে মনে আয়াতুল কুরসি পরে বুকে ফু দেয়। একটা সময় পর পথ শেষ হয়ে যায়। পদ্মজা টর্চের আলোতে পথ খোঁজে। যেদিকে তাকায় সেখানে বনো লতা পাতা। যারা এখানে আসে তারা কি এখানেই থেমে যায়? পদ্মজা ভেবে পায় না। মাথার উপর ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। পদ্মজার বুক ধক করে উঠল। সে টর্চ ধরল মাথার উপর। দুটো পাখি উড়ে যায়। এরপর চোখে ভেসে উঠল তারকাহীন আকাশ। পদ্মজা লম্বা করে নিঃশ্বাস নিল। সে কি নাকি ভেবেছিল। পদ্মজা সূক্ষ্ম তীক্ষ্ণ চোখে চারিপাশ দেখল। রুম্পা কি বলেছিল মনে পড়তে সে উত্তরে তাকালো। বেশি দূর চোখ গেল না। চুপচারে ঢাকা চারপাশ। পদ্মজার মুখে বিরক্তিকর শব্দ করল। নিজে নিজে বিড়বিড় করে, ধুর, কোন দিকে যাব এবার? ছটফট করতে করতে পদ্মজা তার হাত থেকে ছুরি পড়ে যায়। ছুরি তোলার জন্য নত হয় সে। ছুরির সাথে সাথে তার হাতে ঘাস উঠে আসে। পদ্মজা অবাক হয়। কেন যেন মনে হলো এই বুনো ঘাসের শেকড় মাটির নিচে ছিল না। পদ্মজা উত্তর দিকের আরো কতগুলো ঘাস একসাথে তোলার চেষ্টা করলো। সাথে সাথে হাতে উঠে আসে। সত্যি শেকড় নেই মাটির নিচে। কে বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ। পথ লুকাতে গিয়ে প্রায় এমন করা হয়, তাহলে তো বেশ পরিশ্রম করে। পদ্মজার উত্তেজনা বেড়ে যায়। সে উত্তর দিকে পথ ধরে এগোতে থাকে। হাঁটে প্রায় 10 মিনিট। এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে। সামনে কোনো ঝোপঝাড়, পরিত্যক্ত ভাব চারিদিকে, ভুতুরে পরিবেশ। থেকে থেকে পেঁচা ডাকছে কাছে কোথাও। পদ্মজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে। কাটা লাগে মুখে, চামড়া ছিঁড়ে যায়।
পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল, কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি। সে এগোতে থাকে। ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালার মাঝে আসতেই পদ্মজার মনে হয় তার পিছনে কেউ আছে। সে চট করে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। সে মনের ভুল ভেবে সামনে হাঁটে, কিন্তু আবার মনে হয় পিছনে কেউ আছে। পদ্মজা থমকে দাঁড়ায়, ঘুরে তাকায়। তার মনটা আনচান আনচান করছে, কুগাইছে, কেমন ভয় করছে। এই গভীর জঙ্গলে সে একা। কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো, কিন্তু এখন মনে হচ্ছে গভীর রাত। কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না। পদ্মজার রগে রগে শিরশিরি অনুভব হয়, ভয়টা বেড়ে গেছে, ভেঙে পড়েছে সে। রাতে যেন শক্তি সাহসিকতা চুষে নিতে পারে। পদ্মজা আল্লাহকে স্মরণ করে, হেমলতাকে স্মরণ করে। চোখ বুজে হেমলতার অগ্নিমুখ ভাবে। তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মজা তাকায়। কান খাড়া করে চারিপাশে যত জীব প্রাণী আছে সবকিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে। কাছে কোথাও অদ্ভুত একটা জীব ডাকছে। নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকও শোনা যাচ্ছে। ঝিঝি পোকারা একসরে ডাকছে, শাঁসা বাতাস বইছে। এই সব কিছুকে ছাড়িয়ে একটা মানুষের কারো নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে ঢোকে। খুব কাছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। পদ্মজার হাত দুটো শক্ত হয়ে যায়। অদ্ভুত এক শক্তিতে কেঁপে ওঠে সে। চোখের পলকে পিছনে পা পিছিয়ে লোকটাকে না দেখেই ছুরি দিয়ে আঘাত করে। লোকটি আ করে ওঠে। পদ্মজা চোখ খুলে ভালো করে দেখে। মুখটি অন্ধকারের জন্য অস্পষ্ট। তার কণ্ঠটি পরিচিত মনে হলো। পদ্মজার ছুরির আঘাত লোকটির হাতে লেগেছে। পদ্মজা রাগী কিন্তু কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে। পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে। মাথার উপর আরো কটি পাখির ডানা ছাপিয়ে উড়ে যায়। একটা বলিষ্ঠ হাত গাঢ় অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে। সুন্দরী মেয়েটি ছটপট করছে। লোকটির মুখ অন্ধকারে ঢাকা। ভয়ঙ্কর দৃশ্য। পদ্মজা তার হাতের ছুরিটা শক্ত করে ধরে লোকটির পেটে কাজ করে টান মারে। লোকটি আর্তনাদ করে সরে যায়, হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। পদ্মজা আবারও আঘাত করার জন্য এগোয়। লোকটি ফুলে ফেপে উঠে দাঁড়ায়, যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে। লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর। নখের আঁচড় বসায় হাতে, কেড়ে নেয় ছুরি। পদ্মজার ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুব নগণ্য। যেভাবেই হোক তার হাত থেকে বাঁচতে হবে। পদ্মজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে। লোকটি ডাল সামলাতে না পেরে পিছনে যায়। পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে, পিছনে ধাওয়া করে আগন্তুক। দুইবার ছুরির আঘাত, একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরেও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে। নিশ্চিন্তে সেই রহস্যের পাক্কা খেলোয়াড়। পদ্মজা শাল পরে যায় গা থেকে। তার খোপা খুলে রাতের মাতাল হাওয়ায় চুল উঠতে থাকে। ঝোপঝাড়ের মাঝে অভ্রান্তের মতো সে দৌড়াচ্ছে। কানে আসছে বাতাসের শব্দ, শাঁসা। দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির উপর, যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায়। জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে। কাটাই কাটাই ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মজার পা। রক্ত বের হয়ে গল গল করে, তবু সে থামল না। সে এত সহজে মরতে চায় না। এই গল্পের শেষ অবধি যেতে হলে তাকে বাঁচতেই হবে।